যে ছেলেটা মাত্র ৬,০০০ টাকা বেতনে চাকরি করত এবং খাওয়ার জন্য টাকা থাকতো না, সেই ছেলেটা হঠাৎ করে ২০ মিলিয়নের একটা হোটেল কিনে নেয়। একটা সময় ভাস্করের কাছে খুচরো পয়সাও থাকতো না, আর এখন ভাস্করের কাছে কোটি টাকাও কিছু মনে হয় না। যে মানুষগুলো ভাস্করকে ফকিন্নি মনে করতো, সে তাদেরই দোকানটা কিনে নেয়। কথা বলছি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটা তেলেগু মুভি সম্পর্কে। মুভির নাম হচ্ছে লাকি ভাস্কর। গল্পটি শুরু করার আগে হেই, আমি ফাহাদ অ্যান্ড ওয়েলকাম টু সিনেবাইট। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ১৯ মার্চ ১৯৯২ বোম্বে শহরকে দেখানো হয়, যেখানে ভাস্কর নামক একজন সাধারণ ব্যাংক এমপ্লয়ি তার পরিবার নিয়ে বসবাস করে। বাড়িতে বাবা, বউ, বাচ্চা আর এক ভাই বোন আছে। সকলের দায়িত্বই তার কাঁধের উপরে। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যালার্ম অফ করে মর্নিং ওয়াকে বের হয়। মর্নিং ওয়াক শেষে সে যখন বাড়ি ফিরছিল, তখনই কিছু মানুষ গাড়ি করে এসে তার রাস্তা আটকে দেয়। আসলে এই লোকটা সিবিআই থেকে এসেছে। এই লোকটি ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং তাকে বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি করা হবে। এরপর তারা মাগধা ব্যাংকে এসে পৌঁছায়, যেখানে ভাস্কর চাকরি করত। কিছুদিন আগেই সে এখান থেকে রিজাইন করেছে। এ সময় ব্যাংকের গার্ড ছাড়া কেউই ছিল না ব্যাংকে। ভাস্কর বারবার লক্ষ্মণ রাওকে জিজ্ঞেস করতে থাকে তার অপরাধটা কি। লক্ষ্মণ রাও জানায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যে সে ব্যাংকে ফান্ড মিসইউজ, সিকিউরিটি ও ব্যাংক রিসিপ্ট ফ্রড করেছে। সিবিআই এর লোকেরা ব্যাংকে তন্ন তন্ন করে ভাস্করের বিরুদ্ধে এভিডেন্স খুঁজতে থাকে। এ সময় ভাস্করের স্ত্রী ভাস্করকে ফোন দেয় যে তার বাসাতেও সিবিআই এর লোক এসেছে। ভাস্কর তার স্ত্রীকে জানায় সে যেন সিবিআই এর লোকদের তাদের কাজ চালিয়ে যেতে দেয়। এই সময় দেখা যায় ভাস্কর একেবারে চুপচাপ হয়ে গেছে। তার মানে কি আসলেই সে দোষী? এই বিষয়টা জানতে হলে আমাদের যেতে হবে ৩ বছর পূর্বে। কাহিনী চলে যায় ১৯৮৯ সালে। তখন ভাস্কর এই মাগধা ব্যাংকে একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা, আর ব্যাংকের লোন ছিল ৩৬,০০০ টাকা। তার সাথে ছিল এলাকা ভর্তি বাকির খাতা। পরিবারের অভাব থাকলেও সে তার কাজের প্রতি ছিল অত্যন্ত ডেডিকেটেড। তার কাজের জন্য সে কয়েকবার সেরা কর্মচারীর অ্যাওয়ার্ডও জিতেছে। বর্তমানে তার টার্গেট হলো এমআরএম বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্ট। তাই সে দিন রাত কঠোর পরিশ্রম করে, কারণ ১ মাস পরে বর্তমান এমআরএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার রিটায়ার্ড হয়ে যাবে। তাই সে সবসময় চেষ্টা করে সবার সাথে ভালো ব্যবহার করার, যাতে সবাই অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদে তাকে ভোট দেয়। এই পদের সাথেও ভাস্করের আরো একটা দুর্বলতা ছিল, সেটা হলো মারুতি 800 মডেলের গাড়িটা। একজন ব্যাংকের লোন না চুকানোর ফলে ব্যাংক তার গাড়িটা সিজ করে রাখে। ভাস্কর রোজ গাড়িটাকে দেখে আর চিন্তা করে যদি সে এই গাড়িটা কিনতে পারতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু তার আগের লোনই পরিশোধ হয়নি এখন পর্যন্ত। তার সাথে এলাকা ভর্তি দেনা পাওনা তো আছেই। প্রথমে তাকে সেগুলো পরিশোধ করা লাগবে, তারপরে না সে গাড়িটা কিনতে পারবে। অফিসের ফাঁকে ভাস্কর ও তার বন্ধু দুইজনে একটা সাইড বিজনেস করতো। ব্যাংকে আসা মূর্খ লোকেদের সে ফর্ম পূরণ করে দিত, যার ফলে তারা কিছু এক্সট্রা ইনকাম হতো। এলাকা ভর্তি ঋণের বোঝা নিয়ে তাদের গলি দিয়ে সে বাড়িতে ঢুকতো। বাড়িতে তার বাবা প্রহ্লাদ কুমার রয়েছে, যিনি এক সময়ের নাম করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বন্ধুর সাথে বিজনেসে ধোঁকা পেয়ে প্রহ্লাদ কুমার একেবারে নির্বাক হয়ে যায়। তারপর থেকে সে কারোর সাথে আর কথা বলেনি। ভাস্করের মা ছোটবেলায় মারা যায়। এক ভাই রয়েছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং এক বোন টাইম পাস করার জন্য ডিগ্রি পড়ছে। এছাড়াও রয়েছে তার বউ ও এক ছেলে। এদের সবাইকে নিয়ে ভাস্কর কোনো মতে সুখে দুঃখে জীবনযাপন করছে। ভাস্কর ও সুমতি ভাস্করের শালার ছেলে জন্মদিনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তারা খেয়াল করে তাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই নতুন কোনো গিফট কেনার। তাই সুমতি বুদ্ধি করে ছেলের খেলনাটাই ভাতিজাকে গিফট করে দেয়। ভাস্কর গরিব হওয়ায় সে তার শ্বশুর বাড়িতে কারো কাছেই সম্মান পেত না, সবাই তাকে ছোট করে দেখত। এইদিকে সুমতির মা সুমতিকে বুদ্ধি দেয় যাতে সে তার সন্তানকে নিয়ে তাদের বাসায় চলে আসে এবং সে যথেষ্ট যুবতী রয়েছে আরেকটা বিয়ে করার জন্য। এই কথা শুনে সুমতি রেগে বাইরে চলে আসে। এসে দেখে অন্য এক ঘটনা। তারা গরিব হওয়ার কারণে সুমতির ভাবি কার্তিককে ছোট এক পিস কেক দেয়। কার্তিক আরো এক পিস কেক চাইলে সে তাকে শোনায়, তোমার জন্য এতটুকু যথেষ্ট। এসব দেখে সুমতির রাগে তার স্বামী সন্তানকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর তারা একটা রাস্তার পাশের দোকান থেকে খাবার কিনতে চায়, কিন্তু দেখে ভাস্করের কাছে 3টা বড়া পাও কেনার মতো টাকা ছিল না। কিন্তু দোকানদার এটা দেখে তাকে ওই টাকাতে 3টা বড়া পাও দিয়ে দেয়, যা পেয়ে ভাস্কর খুশি হয়ে যায়। এদিকে সুমতি তখনও রেগে আছে এবং ভাস্কর বুদ্ধি করে তার ছেলেকে সেখান থেকে দূরে পাঠিয়ে সুমতিকে বোঝাতে থাকে। তখন সুমতি তাকে বলে, তুমি আমাকে লোন নিয়ে দাও, আমি আমাদের হোম ফুড সার্ভিস শুরু করব। এইবারের মতো ভাস্কর সুমতিকে শান্ত করে নেয়। পরের দিন ভাস্কর যখন ব্যাংকে যায়, অ্যান্থনি নামক একজন বিজনেসম্যান ভাস্করের কাছে আসে লোনের জন্য, কিন্তু ভাস্কর তাকে জানায় আপনার কাছে পর্যাপ্ত কাগজ না থাকায় ব্যাংক আপনাকে লোন দিবে না। এসব বলে ভাস্কর লোকটার থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করলেও লোকটি পিছু ছাড়ে না। লোকটি গতদিনও এসেছিল। তারপর ভাস্করের বন্ধু ভাস্করকে বোঝাতে শুরু করে কোনোভাবে যদি তাকে টাকা ম্যানেজ করে দেওয়া যায় তাহলে তাদেরও লাভ হবে। সাম্বা তখন ভাস্করকে বুদ্ধি দেয় সেই যেন তার শালাকে বলে দেখে যদি সেখান থেকে টাকা ম্যানেজ করতে পারে। পরের দিন ভাস্কর অফিসের জন্য বের হচ্ছিল, সেই সময় তার এক পাওনাদার পাটেল চলে আসে তার পাওনা নিতে। সে ভাস্করকে অপমান করে তার স্কুটারটা নিয়ে চলে যায়। তার কাছে টাকা না থাকার কারণে সে দৌড়ে অফিসে যায়। অফিসে ঢুকতেই সে একটা বিশাল ঝটকা খায়। তাকে যে প্রমোশনটা দেওয়ার কথা ছিল সেটা
অন্য এক কলিগকে দিয়ে দেওয়া হয়। সেই সময় সাম্বা একটা কাগজ নিয়ে এসে ভাস্করকে দেখায়, যেখানে পরিষ্কার লেখা রয়েছে এজিএম তাকে নয় বরং সুধীরকে সাজেস্ট করেছে। এটা নিয়ে ভাস্কর যখন এজিএম এর সাথে ঝগড়া করছিল, তখন এজিএম ভাস্করের সাইড বিজনেস নিয়ে কথা তুলে যাতে ভাস্করকে দমাতে পারে। তখন এজিএম ভাস্করকে চাকরি থেকে বের করে দিতে চাইলে সবাই অনুরোধ করে এইবারের মতো তাকে মাফ করে দেয়। ভাস্কর চারিদিকে তাকিয়ে নিজেকে অনেক ছোট বোধ করতে থাকে। তখন সে বুঝতে পারে এই দুনিয়াতে ভালো হয়ে টিকে থাকা যাবে না। তাই সে ব্যাংকের ভোল্ট থেকে টাকা নিয়ে অ্যান্টনিকে দেয় যাতে সে তার আটকানো মালামালগুলো ছাড়াতে পারে। এইসব নিয়ে সাম্বা ভয় করলেও ভাস্কর একটুও ভয় পাচ্ছিল না, কারণ তার মাথাতে এখন অনেক ধরনের চাপ এসে পড়েছে। প্রথমত তার বাবাকে 2 দিন পরে ডাক্তার দেখাতে হবে, বোনের কলেজের ফিস দেওয়া লাগবে, ভাইয়ের অ্যাডমিশন ফিস দেওয়া লাগবে। সবকিছু ভেবে সে এত বড় একটা পদক্ষেপ নিয়ে বসে। ভাস্কর অ্যান্টনিকে টাকাগুলো দিয়ে বলে টিভিগুলো বিক্রি করে সে যত টাকা পাবে তার 20% তাকে এবং তার বন্ধু সাম্বাকে দেওয়া লাগবে। অ্যান্টনি তাতে রাজি হয়ে যায়। এরপর ভাস্কর বাড়ি চলে আসে। অ্যান্টনি 2 ঘন্টা পর টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু এইদিকে অনেকটা সময় পার হয়ে যায়। কিন্তু অ্যান্টনি আসে না দেখে ভাস্কর উল্টাপাল্টা চিন্তা করতে থাকে। এরই মধ্যে অ্যান্টনি ও সাম্বা এসে উপস্থিত হয়। লাভের টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে চলে যায়। পাটেলের পাওনা টাকা ফেরত দিয়ে সে তার স্কুটি নিয়ে আসে। আর এখান থেকে শুরু হয় ভাস্করের নতুন জীবন। এইদিকে অ্যান্টনি ভাস্করকে তার বিজনেসের রাস্তাগুলো চেনাচ্ছে, কিভাবে সে বাইরে থেকে টিভি নিয়ে আসে। এরপর থেকে নিয়মিতভাবে ভাস্কর ব্যাংকের ভোল্ট থেকে টাকা নেওয়া শুরু করে এবং পরের দিন টাকাগুলো আবার ঠিক জায়গায় রেখে দেওয়া শুরু করে, যে কারণে তাকে কেউ ধরতে পারে না এবং এইদিকে সে মোটা অঙ্ক লাভও করতে থাকে। কিছুদিনের ভেতরে ভাস্কর তার সমস্ত দেনা পাওনা শোধ করে দেয় এবং উন্নতিও করতে থাকে। এসব নিয়ে সুমতি সন্দেহ করলে সে তাকে জানায় যে সাম্বা আর সে লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছে এবং সেটা ভালো মতো কাজও করছে। এইসব শুনে সুমতি খুশি হয়ে যায়। ভাস্কর তার কাছ থেকে কিছু টাকা সুমতিকে দিলে সুমতি জানায় এই টাকা দিয়ে তারা তাদের ছেলের জন্মদিন পালন করবে এবং সবাইকে ডাকবে। কার্তিকের জন্মদিনে কার্তিকের সকল বন্ধু বান্ধবীর সাথে ভাস্করের শ্বশুর বাড়ির লোকজনকেও ডাকা হয়। তারা এতটা ধুমধাম করে জন্মদিন পালন করে যে সবাই তাক লেগে যায়। এই জন্মদিনের পার্টিতে অ্যান্টনিও এসেছে। অ্যান্টনি তাদেরকে জানায় তার ছেলে আমেরিকাতে জব পেয়েছে এবং ছেলে চায় অ্যান্টনিও যেন আমেরিকাতে চলে আসে, কিন্তু আমেরিকা যাওয়ার আগে সে কিছু পুঁজি নিয়ে যেতে চায়। তাই সে ভাস্করকে নতুন একটা আইডিয়া দেয়। আগামী শনিবার দুবাই থেকে 3টি ফরেন গাড়ি আসবে। তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে সে 3টা গাড়ি কিনে নিতে পারবে এবং ইন্ডিয়াতে চড়া দামে বিক্রি করতে পারবে। এতগুলো টাকার কথা শুনে ভাস্কর একটু ঘাবড়ে যায় এবং তাদের না করে দেয়। বাসায় ফিরে যখন সে তার ছেলেকে কাঁদতে দেখে তখন জিজ্ঞেস করে কি হয়েছে। তার ছেলে জানায় সে যখন তার বন্ধুদের পার্টিতে যেত সবাই বলতো যে তুই আমাদের জন্মদিনের কেক খাস, কিন্তু আমাদেরকে তো তোর জন্মদিনের কেক খাওয়াস না। এমনকি তার মামাতো ভাইও তার একটা ড্রেস দেখে বারবার তাকে খোঁটা দিত। এইসব শুনে ভাস্করের মন চেঞ্জ হয়ে যায় এবং সে ঠিক করে সে যে করেই হোক না কেন 10 লাখ টাকা ম্যানেজ করবে এবং ওই গাড়ি 3টা কিনবে। তাই সে অ্যান্টনিকে ফোন দিয়ে বলে যে সে অ্যান্টনিকে শনিবারে 10 লাখ টাকা ম্যানেজ করে দেবে। অনেক কষ্টে ভাস্কর 10 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে গাড়ি কিনতে চলে যায়, কিন্তু গাড়ি কেনার পরেই তারা একটা বড় সমস্যার সম্মুখীন হয়। যে লোকের কাছে তাদের গাড়ি বিক্রি করার কথা ছিল তাকে পুলিশে ধরে নেয়। তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট নাই। এসব দেখে সবাই টেনশনে পড়ে যায়। ভাস্করের মাথায় একটা বুদ্ধি আসে। সেই অ্যান্টনিকে বলে অন্য কোনো প্রদেশে খোঁজ নিয়ে দেখতে যে সেখানে গাড়ি কেনার মতো লোক আছে কিনা। অ্যান্টনি খোঁজ নিয়ে জানায় গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে এই গাড়িগুলো কিনতে পারবে। অনেক রিস্ক নিয়ে অবশেষে তারা গাড়িগুলো নিয়ে গোয়াতে পৌঁছে যায়, যেখানে তারা 10 লাখ টাকার গাড়িতে 20 লাখ টাকা লাভ করে। এই লাভের টাকা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এরপর তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয়। তারপর দ্রুত ভাস্কর টাকাগুলো নিয়ে অফিসের দিকে দৌড় দেয় যাতে কেউ বোঝে ওঠার আগে সে টাকাগুলো যথাস্থানে রেখে দিতে পারে। এরপর সে যখন অফিসে এসে উপস্থিত হয় দেখে অফিসে পুলিশ এসেছে। পুলিশ দেখে একটু ঘাবড়ে যায়। সে ভাবে তাকে ধরার জন্যই হয়তো পুলিশ এসেছে, কিন্তু পুলিশ তার জন্য নয় বরং এজিএম ও এমআরএম মানুষজনকে লোন দেওয়ার বিনিময়ে কিছু পার্সেন্টেজ নিত, তাই তাদের ধরতে এসেছে। এইটা শোনার পর ভাস্কর একটু নিশ্চিত হয় এবং তার ব্রিফকেসটা নিয়ে তার কাজের স্থানে চলে আসে। কিছুক্ষণ পর তার ব্রিফকেসটা জিএম স্যারের নজরে আসে। সে তাকে ব্রিফকেসটা খুলতে বলে। এখন তো একেবারে ফেসে যাওয়ার উপক্রম। যখন জিএম স্যার জোর করে তাকে ব্রিফকেসটা খোলায় তখন দেখা যায় সেখানে টাকা নেই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভাস্কর টাকাগুলো আগেই চালাকি করে সরিয়ে রেখেছে। অবশেষে ভাস্কর হাঁপ ছেড়ে বাঁচে। এরপর ভাস্কর ভাবে যে আর সে এগুলো করবে না, সেখান থেকে বের হয়ে আসবে, কিন্তু সাম্বাইতে রাজি হয় না। সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে। এদিকে ভাস্কর টাকাগুলো গুনে দেখে সেখানে 6 লাখ টাকা হয়েছে। টাকাগুলো সবার নামে আলাদা আলাদা করে ভাগ করে রাখে। এর মাঝে তার ছোট ভাই এসে তাকে জানায় তার লন্ডনে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স হয়েছে, যেখানে যাওয়ার জন্য তার 6 লাখ টাকা লাগবে। ভাইয়ের ফিউচার কথা
চিন্তা করে ভাস্কর তার জমানোর সব টাকা দিয়ে তাকে পড়তে পাঠিয়ে দেয়। এদিকে ভাস্কর যেখান থেকে শুরু করেছিল আবার সেখানেই ফিরে আসে, কিন্তু ভাস্করের জন্য আরো বড় কিছু অপেক্ষা করছিল। এইদিকে এজিএম ও এমআরএম ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। চেয়ারম্যান জিএম এর রেফারেন্সে ভাস্করকে এজিএম বানিয়ে দেয়। ভাস্করের বেতন ৬,০০০ থেকে ১৯,৫০০ হয়ে যায়, সাথে অন্যান্য বোনাস তো আছেই। এসব দেখে ভাস্কর খুবই খুশি হয়ে যায়। চেয়ারম্যান সাহেব ভাস্করকে জিজ্ঞেস করে তার অন্য কোনো চাওয়া আছে কিনা। তখন ভাস্কর তাকে জানায় ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটা তার খুবই পছন্দ। চেয়ারম্যান সাহেব হেসে তাকে গাড়িটা দিয়ে দেয়। এইদিকে চেয়ারম্যান সাহেব ভাস্করকে একটা স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়, যার নাম হচ্ছে হর্ষ মেহরা। সে হচ্ছে তাদের স্পেশাল ক্লায়েন্ট, সে তাদের ব্রোকার হিসেবে কাজ করে। এখানে আমরা দেখতে পাই সুরজ নামের একজন ছেলে, সে মূলত হর্ষ মেহরার একজন চেলা। সে ভাস্করের কাছে আসে লোনের চেক ইস্যু করার জন্য। ভাস্কর সুরজকে বলে দ্রুত লোনের টাকা পরিশোধ করতে, কিন্তু সুরজ জানায় তাদের একটু দেরি হতে পারে। এর সাথে সুরজ একটা দামি ঘড়ি ভাস্করের দিকে এগিয়ে দেয় ঘুষ হিসেবে। ভাস্কর সেটা ফিরিয়ে দিয়ে বলে দ্রুত যেন টাকা ফেরত দেয়। 14 দিনের মাথায় সুরজ এসে টাকাগুলো ফেরত দেয়। সুরজ চলে যাওয়ার পর ভাস্কর হর্ষ মেহরার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তদন্ত করতে শুরু করে, তার টাকা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে। সেখানে কাটারি ব্যাংকের নাম উঠে আসে। তদন্ত করার জন্য ভাস্কর কাটারি ব্যাংকে গিয়ে উপস্থিত হয়। ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করলে এজিএম তাকে কোনো কিছুই জানায় না, কারণ সেও বিক্রি হয়েছিল। ভাস্কর খোঁজ নিতে নিতে বুঝতে পারে হর্ষ শেয়ার মার্কেটের বড় একটা সিন্ডিকেট চালায়। সিন্ডিকেটের ব্যাপারে জানতে পেরে সেভাবে এই সিন্ডিকেটের ব্যাপারে চেয়ারম্যানকে বলে দেবে, কিন্তু পরক্ষণে সেভাবে চেয়ারম্যানকে বলে তার কি লাভ, তার যেটাতে লাভ হবে সেটাই করা উচিত। ভাবে সেই মতো সে সুরজের সাথে দেখা করে, সে সুরজের সাথে ডিল করে। সে যতগুলো লোন নিয়ে দেবে প্রত্যেকবার তাকে 1% করে দেওয়া লাগবে। তার সাথে তারা যে শেয়ার গুলো কিনবে বা বিক্রি করবে সেগুলো সম্পর্কে তাকে অগ্রিম জানাতে হবে। উপায় না পেয়ে সুরজ ভাস্করের ডিলে রাজি হয়ে যায়। এরপরে ভাস্করের কপাল খুলে যায়, তার কাছে শুধু টাকার বন্যা বইতে থাকে। একসাথে এত টাকা ব্যাংকে রাখলে যে কেউ সন্দেহ করবে, তাই সে এই টাকাগুলো ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি করার জন্য আনোয়ার নামক একটা ছেলের সাথে দেখা করে, যার সাথে অ্যান্টনি পরিচয় করিয়ে দিয়েছিল। আনোয়ার তাকে বুদ্ধি দেয় টাকাগুলো লটারির মাধ্যমে হোয়াইট মানি করার জন্য। পরের দিন সবার সামনে নিজের লটারি নাম্বার চেক করে, এমন অ্যাক্টিং করে যেন সে সত্যি সত্যি লটারি জিতেছে। এইভাবে সে পরিবার ও বাইরের লোকজনকে বোঝায় লটারি থেকে 25 লাখ টাকা পেয়েছে। এরপর দেখা যায় ভাস্কর একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে এবং সুরজের থেকে ইনফরমেশন নিয়ে শেয়ার কিনে আবার বিক্রি করে দেয়, যার মাধ্যমে সে আরো অনেক বেশি টাকা ইনকাম করতে থাকে। তো এই ছিল ভাস্করের বড়লোক হওয়ার গল্প। এ সময় অফিসার লক্ষ্মণ রাও ভাস্করের অ্যাকাউন্ট চেক করলে টাকার অ্যামাউন্ট দেখে ভাস্করের চোখ ছানা বড়া হয়ে যায়। সে দেখে সেখানে 100 কোটি টাকা রয়েছে। চেক করে দেখে ভাস্কর গত 2 সপ্তাহে 70 লাখ টাকা কামিয়েছে। তার সাথে আরো দেখে সে একদিনে 69 লাখ টাকা খরচ করে ফেলেছে। এরপর ভাস্কর লক্ষ্মণ রাওকে বলতে থাকে কিভাবে তার বোনের বিয়ে শপিং করতে গিয়ে এতগুলো টাকা খরচ করে ফেলে। ভাস্কর ও তার পরিবারকে দেখে মধ্যবিত্ত মনে হওয়ায় জুয়েলারি দোকানদার বাজে বিহেভ করে, তাই সে আগে সব টাকা তুলে দিয়ে একটা দামি গাড়ি কিনে, তারপর দামি জামা কাপড় ঘড়ি কিনে আবার সেই জুয়েলারির দোকানে ফিরে আসে এবং রাগ করে পুরো জুয়েলারির দোকানটাই কিনে নেয়। যে লোকগুলোই একটু আগে তার সাথে ভালোভাবে কথা বলছিল না, সেই লোকগুলোই এখন তার পা চাটার জন্য প্রস্তুত হয়ে যায়। এইদিকে তার বোনের বিয়ে হয়ে যায়। তারপর দেখা যায় সুরজ আবার ভাস্করের কমিশনের টাকা দিয়ে দেয়, যা নিয়ে সে আনোয়ারের কাছে যায়। আনোয়ার তাকে বলে 3 মাসের ব্যবধানে আরো একটা লটারি জিতলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঝামেলা করতে পারে, তাই এই টাকা প্রথমে তারা হুন্ডির মাধ্যমে বাইরে পাঠিয়ে দেয় এবং কোনো কিছু সেল করার বিনিময়ে এই টাকা নিয়ে আসবে, যার জন্য তাদের প্রয়োজন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তখন ওই ভাস্করের মাথায় একটা আইডিয়া আসে। অনেকদিন থেকে সুমতি তার কাছে বায়না করছিল একটা খাবারের রেস্তোরাঁ দেওয়ার। এই সুযোগটাই ভাস্কর নেয়। ভাস্কর সুমতিকে একটা খাবারের রেস্তোরাঁ খুলে দেয় এবং যার মাধ্যমে বাইরে অর্ডার আসছে দেখিয়ে তারা কালো টাকাগুলো সাদা করতে থাকে। এর মাধ্যমে সে ব্যাপক টাকা কামায় আর তার ব্যাংক ব্যালেন্সও বাড়তে থাকে। টাকার সাথে তার ইগোও বাড়তে থাকে। সবার সাথে সে বাজে বিহেভ করতে থাকে, প্রচুর ড্রিঙ্কস করে আর তার বউয়ের সাথেও ঝগড়া করে। কিছুদিন পরে কাটারি ব্যাংকের এজিএম ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম কে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত প্রায় 90 কোটি টাকা লোন ইস্যু হয়েছে, যা শুনে কাটারি ব্যাংকের এজিএম হরিহরণ আকাশ থেকে পড়ে। বিয়ার চেক করে সে বলে এগুলোতে সে সিগনেচার করেনি, তার সিগনেচার নকল করে ফ্রড করা হয়েছে। এই কথা যদি বাইরে বের হয় তাহলে ইন্ডিয়ার ইকোনমি একদম বাজেভাবে ড্যামেজ হয়ে যাবে। আতঙ্কে হরিহরণ হার্ট অ্যাটাক করে এবং সেখানেই মারা যায়। নিজের চোখের সামনে এইভাবে একজনের মৃত্যু দেখে ভাস্কর চিন্তায় পড়ে যায়, তারও একদিন এরকম পরিণতি হতে পারে। এর মধ্যে ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। একসময় যে শালাবাবুর রমরমা ব্যবসা ছিল, বর্তমানে তার অবস্থা নাজেহাল। তার বর্তমানে 50 লাখ টাকা প্রয়োজন। সুমতির মা আর ভাবি তাকে বারবার রিকোয়েস্ট করছিল সে যেন ভাস্করকে বুঝিয়ে বলে। তখন সুমতি তার মাকে বলে এটা ভাস্করের টাকা, সে দেবে কি দেবে না সেটা তার ব্যাপার। এই সময় সুমতির মা সুমতিকে যা তা কথা বলতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে সুমতির মা তাকে বলে আমি তোকে হোম ফুড বিজনেসের আইডিয়া দিয়েছিলাম বলেই আজ তোর এত টাকা হয়েছে। এই কথাতে সুমতি গভীর আঘাত পায় এবং রাগে তার সমস্ত দোকান ভেঙে চুরমার করে দেয়। এইদিকে সুমতি আর ভাস্করের ঝামেলা চলতেই থাকে। এক পর্যায়ে ভাস্করের বাবা বেরিয়ে আসে
এবং ভাস্করের সাথে আলাদাভাবে কথা বলতে চায়। ভাস্করের বাবা ভাস্করকে ডেকে সুমতির দোকানের অনেকগুলো রিসিপ্ট তাকে দেখায়। ভাস্কর এটা সেটা বলে তার বাবাকে বোঝাতে চাইলে তার বাবা বলে, আমি একসময় টপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, আর তুই আমাকে ভুলভাল বোঝাস না, আমি জানি এগুলো কিসের টাকা। এই সময় ভাস্করের বাবা তাকে ভালো ভালো উপদেশ দিতে থাকে এবং সাবধান হয়ে যেতে বলে। যখন সে তার বাবার কথা শুনে বাইরে বেরিয়ে আসছিল, তখন দেখে সুমতি গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে, মানে সুমতি সব কথা শুনেছে। এসব দেখে ভাস্কর সিদ্ধান্ত নেয় সে সমস্ত অনৈতিক কাজ ছেড়ে দেবে এবং সাধারণ জীবনযাপন করবে। নেক্সট টাইম সুরজ যখন লোনের কাগজ নিয়ে আসে, তখন ভাস্কর সেটা ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয়। উপর থেকে প্রেসার আসলেও ভাস্কর সেটা আমলে নেয় না। ভাস্কর যাদের সাথে বাজে বিহেভ করেছিল সবার কাছে ক্ষমা চায়। এইদিকে সে তার ভাইয়ের কাছেও টাকা পাঠায় লন্ডনে বাড়ি কেনার জন্য, আর 2টা বাড়ি তার বোনের নামে লিখে দেয় এবং তার শালাবাবুকেও টাকা দিয়ে দেয়। বিনিময়ে সে কোনো কিছু চায় না, বরং সে তার লাভের 10% তার বন্ধুকে দিতে বলে। সে পাটেলের সাথেও বাজে বিহেভ করেছিল, পাটেলের বাইক ভেঙে দিয়েছিল, সেজন্য ভাস্কর পাটেলকেও সরি বলে এবং তাকে নিজের বাইকটা দিয়ে আসে। আর একজন কলিগকে তার মারুতি 800 গাড়িটা গিফট করে দেয়। এইসব দেখে সুমতির মনও গলে যায়। এইদিকে জিএম ভাস্করকে ডেকে পাঠায়। জিএম ভাস্করকে লোন অ্যাপ্রুভ করতে বলে। ভাস্কর লোন অ্যাপ্রুভ না করে জিএম কে রিজাইন লেটার দিয়ে চলে আসে। ভাস্করের চলে যাওয়ায় অফিসের সবাই খুব দুঃখ পায়। তার চাকরি থেকে বের হয়ে আসার ঠিক 2 দিন পরেই সিবিআই অফিসার অর্থাৎ আজকে সকালে ভাস্করকে তুলে নিয়ে আসে। এরপর দেখা যাক তার সাথে আর কি কি ঘটে। ওয়াশরুমে ভাস্করের সাথে লক্ষ্মণ রাও কথা বলতে থাকে। লক্ষ্মণ রাও ভাস্কর তার অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার ভয় দেখায়, তার অ্যাকাউন্ট আর কখনোই সচল হবে না। এইসব দেখে ভাস্কর ঘাবড়ে যায়। তখন সে লক্ষ্মণ রাও ভাস্করকে বলে সে যেন 100 কোটি টাকার একটা চেক বানায় এবং ওটা হর্ষা মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় এবং হর্ষা মেহরা ওই টাকা আবার ব্যাংকে ট্রান্সফার করে দেবে। কোনো উপায় না পেয়ে ভাস্কর লক্ষ্মণ রাওয়ের অফারে রাজি হয়ে যায়। বাইরে বেরিয়ে এসে দেখে জিএম ও চেয়ারম্যান আগে থেকে সেখানে উপস্থিত রয়েছে। ভাস্কর তাদের সামনে চেক লিখে দিয়ে হাসতে হাসতে বাইরে বের হয়ে যায়। তারা সবাই ভেবেছিল ভাস্করের কাহিনী এখানেই শেষ, কিন্তু তাদের চোখ কপালে উঠে যখন তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার সমস্ত টাকা অ্যাকাউন্ট থেকে বের করে নিয়েছিল এবং তার সাথে অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তখন তারা হন্যে হয়ে ভাস্করকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। ভাস্কর তখন প্লেনে উঠে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমেরিকাতে ল্যান্ড করবে। কিছুদিন আগেই তার বাবা তাকে বুদ্ধি দেয় কিভাবে এসব থেকে পালানো যায়। বাবার বুদ্ধিমতো সে এই কাজগুলো আগে থেকে করে রেখেছিল, যার জন্য সে সব রকম প্রস্তুতি নিতে থাকে এবং অ্যান্টনির মাধ্যমে আমেরিকাতে একটা হোটেল কিনে নেয়। অন্যান্য কাজগুলোর জন্য সে তার বাবার বন্ধুদের হেল্প নেয়। দেশ ছাড়ার আগে ভাস্কর আরবিআই ডিপার্টমেন্টে এই স্ক্যামের ব্যাপারে জানিয়ে দেয়, যার ফলে আরবিআই টিম মাগদা ব্যাংকে ইনকোয়ারি করতে আসে, যার ফলে চেয়ারম্যান জিএম ও লক্ষ্মণ রাও সবাইকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে ভাস্কর ওইদিকে হোটেলে ব্যবসা চালাতে থাকে আর তার পরিবার নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে থাকে। আর তার সাথে এখানে গল্পটা শেষ হয়ে যায়। এই মুভি থেকে আমরা বুঝতে পারি আমাদের কখনোই অতিরিক্ত লোভ করা উচিত নয়। আর হ্যাঁ, মুভির গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাওয়াটাও উচিত নয়। সুতরাং দ্রুত লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমার পেজটি ফলো করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।